এখন আমার শ্বশুরবাড়ির লোকেরা এখানে থাকে। তুমি অন্য কোনো বাড়ি খুঁজে নাও। ঠিক এই কথাটাই সে আমাকে বলল। শান্ত গলায়, পাশাপাশি না তাকিয়ে, মুখে লজ্জার এক ফোঁটাও না, যেন আমি কোনো অচেনা লোক, যেন আমি তার জন্য নিজের সবকিছু এক করিনি। আর তো আরও সে হাসল, যেন এই শব্দগুলো কোনো সাধারণ কথা, যেন আমি তার নিজের বাবা কিছু মানেই রাখি না। আমার নাম হরপ্রসাদ। আমি ৭৬ বছরের। উত্তরপ্রদেশের একটা ছোট কসবায় জন্মেছি আর বড় হয়েছি। আমি ৪০ বছর পর্যন্ত ট্রাক চালিয়েছি। আমি ভারতের কোণে কোণে ভ্রমণ করেছি, ভারী মাল বয়ে নিয়েছি, ঢাবায় খেয়েছি আর ছোট কেবিনে শুয়েছি। তবুও যখন আমার ছেলেমেয়েদের আমার সবচেয়ে বেশি দরকার ছিল, আমি কখনো বাড়িতে অনুপস্থিত হইনি। আমি দুটো ছেলে আর একটা মেয়েকে কষ্টে কামানো হাত আর আশায় ভরা হৃদয় দিয়ে মানুষ করেছি। আমরা কখনো বিলাসিতার লোক ছিলাম না, কিন্তু আমার ছাদের নিচে কখনো খাবার বা সম্মানের অভাব হয়নি। ওটা ছিল আমার জীবনের বাড়ি, যেটা আমি মাধুরী, আমার স্ত্রীর সঙ্গে মিলে গড়েছিলাম। একটা সাধারণ জমি, কষ্টের কামাই দিয়ে কেনা, ইটে ইটে করে ঝলসানো রোদে সপ্তাহের পর সপ্তাহ। আর যখন সে চলে গেল, তখন আমি শপথ নিয়েছিলাম যে ওই জায়গা কখনো আমাদের ঠিকানা ছাড়বে না। প্রতিজ্ঞা স্পষ্ট ছিল, যতক্ষণ আমি বেঁচে আছি ওই বাড়িও বেঁচে থাকবে। কিন্তু আমার ছেলে, আমার বড় ছেলে বিশাল, সে ভেবেছিল যে সে আমার জন্য সিদ্ধান্ত নিতে পারে। আমি আমার বোনের কাছে লখনৌ গিয়েছিলাম। মাত্র ৫ দিনের জন্য বাইরে ছিলাম, শুধু ৫। আর যখন আমি বাস থেকে নেমে গলিতে পৌঁছলাম, তখন আমি আমার জিনিসপত্র উঠোনে দেখলাম। জুতো, বই, ছবি, আমার পুরনো খাট, সব সেখানে পড়েছিল, আর একটা বাক্সের উপর একটা কাগজ। বিদায় বাবাজি, এখন আমার শ্বশুরবাড়ির লোকেরা এখানে থাকে। নিজের জন্য অন্য জায়গা খুঁজে নিন। স্বাক্ষরিত বিশাল। আমি সেখানেই দাঁড়িয়ে রইলাম। হাওয়ায় আমার পাগড়িটা একটু ওপরে উঠে গেল। আমি বাড়ির দিকে তাকালাম, আর জানালায় নতুন পর্দা দেখলাম। আমি বিশালের শ্বশুরের গাড়ি গ্যারেজে দেখলাম, আর ঠিক সেই মুহূর্তে আমি সব বুঝে গেলাম। হ্যাঁ, সে করে ফেলেছিল। সে আমার জন্য কোনো জায়গা রাখেনি। সে আমার জায়গা নিয়ে নিয়েছিল। সে আমাকে আলাদা করে দিয়েছিল। আর নিশ্চয়ই সে ভেবেছিল যে আমি ব্যাকুল হব, চিৎকার করব। কিন্তু আমি শুধু হাসলাম, একটা শান্ত হাসি। কারণ সেই মুহূর্তে সে জানত না, কিন্তু আমি ততটা অজানা ছিলাম না যতটা সে ভাবত। আমি আমার জিনিস ধৈর্যের সঙ্গে তুললাম, সেগুলো পড়োশির হাতে ঠেলায় বাঁধলাম। আমি সাহায্য চাইলাম না, শুধু দূর থেকে দেখতে থাকা লোকদের মাথা নাড়লাম আর নিজের অতীতকে ধীরে ধীরে সেখান থেকে নিয়ে চলে গেলাম। যা কেউ জানত না, এখানে বিশালও না, সেটা ছিল যে ২ বছর আগে তার সঙ্গে একটা তীব্র ঝগড়ার পর আমি প্রয়াগরাজের কেন্দ্রে চুপচাপ একটা ছোট অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছিলাম। একটা পুরনো বাড়ির ওপর একটা সাধারণ জায়গা, একটা শান্ত দৃশ্য, আর এতটা নীরবতা যে আমি নিজের চিন্তা শুনতে পাই। ওটা ছিল আমার ঠিকানা, আমার দ্বিতীয় বিকল্প। আর আমি কাউকে না বলে, দরজা না ঠুকে, কোনো হইচই না করে সেখানেই চলে গেলাম। পরের সকালে আমি জানালা থেকে শহর দেখতে দেখতে আমার কফি খেলাম, আর একটা গভীর চুমুক দিয়ে ঠিক করলাম, ওই বাড়ি এখন আমার না, তাহলে ওটাও তার হবে না। আমি সেই ফোল্ডারে গেলাম যেখানে আমি জরুরি কাগজপত্র রাখি। আমি আমার নামের রেজিস্ট্রি বার করলাম, শুধু আমার নামের, কারণ সব কিছুর পরেও আমি কখনো সেটা হস্তান্তরই করিনি। আমি সবসময় বলতাম যে একদিন করব, কিন্তু সেই দিন কখনো আসেনি। আর ভালোই হয়েছে যে আসেনি। কাগজে বাড়িটা আমার ছিল, সিল, স্বাক্ষর আর সব কিছু সহ। আর সেই শুধু একজন অতিথি ছিল। আমি আবার হাসলাম, কারণ এখন তাকে জানতে হবে যে কোনো সতর্কবাণী ছাড়া হারানো কি হয়। পরের দিন আমি ভোরের আগে উঠলাম, এজন্য না যে আমার কোনো জরুরি কাজ ছিল, বরং এজন্য যে কিছু অস্বস্তি আপনাকে শান্তিতে ঘুমোতে দেয় না। আমি উঠলাম, চুল্লিতে জল গরম করতে দিলাম, আর নিজের মতো করে কফি বানালাম, তীব্র চিনি ছাড়া, সেই স্বাদসহ যা গলায় চেপে যায় আর আপনাকে মনে করিয়ে দেয় যে আপনি বেঁচে আছেন। আমি আমার ছোট গোপন অ্যাপার্টমেন্টের জানালার কাছে বসলাম, সেই জায়গা যেটা আমি এমন দিনগুলোর জন্য চুপচাপ তৈরি করেছিলাম। আর আমি দেখতে থাকলাম যে প্রয়াগরাজ শহর, তার দূরের শব্দ, ধীরে ধীরে নিভে যাওয়া আলো আর ভোরের সেই তাজা হাওয়া সহ কিভাবে জেগে উঠতে শুরু করছে, যা বলে, হরপ্রসাদ, আজও তোমাকে এগিয়ে যেতে হবে। আমি বিশালের কথা ভাবলাম, আমি তার মুখের কথা ভাবলাম, যখন সে সেই কাগজ আমার তৈরি করা বাড়ির উঠোনে আমার বাক্সের ওপর রেখেছিল। আমি সেইভাবে ভাবলাম যেভাবে সে সেই শব্দগুলো বলেছিল, এখন আমার শ্বশুরবাড়ির লোকেরা এখানে থাকে, তুমি অন্য বাড়ি খুঁজে নাও।
যেন আমি কেউই ছিলাম না, যেন সেই ছাদের নিচে সে যা কিছু জীবন কাটিয়েছে সেটা একটা কল্পনা ছিল, একটা শোধ হয়ে যাওয়া ঋণ ছিল। আর সেখানে কফি হাতে নিয়ে আমি বুঝলাম যে অস্বস্তি শুধু বের করে দেওয়ার না, যা সত্যিই দুঃখ দিচ্ছিল সেটা ছিল ভুলে যাওয়া। কিন্তু আমি সেই দুঃখে ডুবব না, আমি কখনো দয়া ভিক্ষা করার লোক ছিলাম না। যখন মাধুরী চলে গেল তখনও আমি অনুভব করেছিলাম যে দুনিয়া ভেঙে পড়েছে, কিন্তু আমি সেটা ধৈর্যে, শান্তিতে, কষ্টে আবার গড়েছি। আর এবারও আলাদা হবে না। প্রতিশোধ নয় যা আমাকে চালাচ্ছিল, ন্যায় ছিল। আর মুখের মতো লোক ন্যায় করার জন্য চিৎকার করার দরকার রাখে না, তাকে শুধু মনে রাখতে হয় যে সে কে, আর সেই অনুযায়ী কাজ করতে হয়। আমি বাড়ির মূল রেজিস্ট্রির ফোল্ডার তুললাম। আমি সেটা মনোযোগ দিয়ে দেখলাম যেন প্রথমবার দেখছি। আমার স্বাক্ষর সেখানে ছিল, সবসময়ের মতো মজবুত। কোনো সংযুক্তি ছিল না, না কোনো অধিকারপত্র, না অধিকারের হস্তান্তর। বাড়িটা পুরোপুরি আমার ছিল। বিশাল কখনো পুরোপুরি বিশ্বাস করেনি, কারণ বছরের পর বছর আমি তাকে এটা বিশ্বাস করতে দিয়েছিলাম যে একদিন আমি তাকে এটা উইল করে দেব। সে আমাকে বলতো, এখনই এটা আমার নামে করে দাও বাবাজি, এতে পরে কোনো সমস্যা হবে না। কিন্তু আমার অন্তরাত্মা কখনো ভুল বলেনি, আর সেই কারণে আমার কাছে এখনও সময় ছিল। আমি রাবণকে ডাকলাম, একটা পুরনো সঙ্গী যে অবসরের পর প্রপার্টি এজেন্ট হয়ে গিয়েছিল। সে জমির দাম জানত, এলাকাকে ভালো করে চিনত, আর সবচেয়ে জরুরি কথা, সে আমার গল্প জানত। যখন আমি তাকে বললাম যে কি হয়েছে, সে আমাকে কিছু জিজ্ঞাসা করল না, শুধু বলল, 3 দিন দাও, আর ফোন রেখে দিল। এত সরল। আমি কাগজপত্র সামলালাম, মুখ ধুয়ে নিলাম, আর হাঁটতে বেরিয়ে পড়লাম। পুরনো বাড়ির সামনে থেকে কোণ দিয়ে গেলাম কাউকে না দেখিয়ে। বিশালের শ্বশুরের গাড়ি এখনও সেখানে দাঁড়িয়েছিল। তারে এমন কাপড় শুকোচ্ছিল যা আমার ছিল না, আর বাগানে এমন ফুল লাগানো ছিল যেখানে আগে শুধু মাটি থাকত। আমার দুঃখ হল, হ্যাঁ, কিন্তু এতে আমাকে স্পষ্টতাও মিলল। ওটা এখন আমার বাড়ি ছিল না, অন্তত আশ্রয় হিসেবে না, কিন্তু কাগজে ওটা এখনও আমার ছিল, আর এটাই যথেষ্ট ছিল। দিন গেল, রাবণ তার প্রতিশ্রুতি রাখল। সে আমাকে মঙ্গলবার সকালে ফোন করল। 2 জন ক্রেতা আছে, একজন নগদ পেমেন্টের প্রস্তাব দিচ্ছে। আমি তাকে বললাম যে সে তাড়াতাড়ি করুক, কোনো শোরগোল ছাড়া চুক্তি পাকা করুক। আমি যেখানে দরকার হবে স্বাক্ষর করব। আমি কোনো সাক্ষাৎ বা দৌড়ঝাঁপ চাই না, আমি শুধু জিনিসগুলো নিষ্পত্তি করতে চাই, যেভাবে আমি আমার জীবনের সব কিছু করি। আমি উকিলের কাছে গেলাম, কাগজে মজবুত করে স্বাক্ষর করলাম, যেন কেউ লজ্জা পাচ্ছে না। বাইরে বেরিয়ে রাবণ আমাকে জিজ্ঞাসা করল যে আমি কি বিশালকে বলতে চাই। আমি বললাম যে না, তাকে কিছু বোঝানোর দরকার নেই, যে আমাকে আগেই আলাদা করার সিদ্ধান্ত নিয়েছে। সে তার চাল চেলেছে, এখন আমার পালা হয়। রাবণ আমাকে সেই শান্ত সম্মান দিয়ে দেখল, যা শুধু সেই পুরুষদের জন্য যারা বিনা দ্বিধায় সিদ্ধান্ত নেয়। সে আমাকে বিক্রির চুক্তির একটা কপি দিল, আর আমাকে শুভকামনা দিল। আমি আমার প্রয়াগরাজের ঘরে ফিরলাম, দলিলগুলো চাবি দিয়ে তালাবদ্ধ করে রাখলাম। আমি একটা বিয়ার খুললাম, যা আমার জন্য অদ্ভুত ব্যাপার ছিল, কিন্তু সেই সন্ধ্যায় এটা উচিত ছিল। আর বাড়ির ছাদে বসলাম, আকাশকে লাল হতে দেখতে। আমি মাধুরীর কথা ভাবলাম, যে যদি সে এখানে থাকত তাহলে আমাকে কেমন দেখত, কোনো রাগ ঝাড়া, সেই কোমলতা আর দৃঢ়তার মিশ্রণ সহ যা তার মধ্যে সব সময় ছিল। আর তারপর যেন আমি তাকে শুনলাম, আমি নিজেকে উত্তর দিলাম, তুমি ভালো করেছ হরপ্রসাদ, তুমি ব্যাকুল হওনি, তুমি গিড়গিড়াওনি, তুমি শুধু নিজের সম্মান বাঁচিয়েছ। পরের দিন বিশাল আমাকে ফোন করল। আমাকে আলাদা করার পর এটা প্রথমবার। আমি উত্তর দিলাম না। পরে আমার 3টে মেসেজ এলো, বাবাজি, আপনি বাড়ি দেখেছেন, কি হচ্ছে, দয়া করে উত্তর দিন। আমি কারোর উত্তর দিলাম না। আমি আমার মোবাইল বন্ধ করে দিলাম। আমি আবার জানালার কাছে বসলাম, আর সেখানে শহরে আবার বাতি জ্বলতে শুরু করল। আমি বুঝলাম যে কখনো কখনো নীরবতা যে কোনো শব্দের চেয়ে বেশি প্রভাবশালী হয়। সেই রাতে আমি স্বস্তিতে ঘুমোলাম, খুশি না, পুরোপুরি শান্ত না, কিন্তু দৃঢ় ছিলাম, কারণ আমি শুধু একটা সম্পত্তি থেকে বেশি কিছু পেয়েছিলাম। আমি আমার জায়গা ফিরে পেয়েছিলাম, আর আমার জায়গা ছেলের কোনো বাড়িতে না, সেটা সেই ব্যক্তির মর্যাদায় যে নিজেকে দাবিয়ে দেওয়ার অনুমতি দেয় না। সেই দিনই যখন বিশাল আমাকে সেই মেসেজ পাঠালো, আমি আমার মোবাইল বন্ধ করে দিলাম আর হাঁটতে বেরিয়ে পড়লাম। প্রয়াগরাজে বাজারের দিন ছিল। গরমাগরম রুটির গন্ধ, হাওয়ায় মরিচের মহক, আর তাজা পনির আমাকে মাধুরীর স্মৃতি করাল, যে শনিবার সকালে ফুল কিনত।
আমি গিলবার্ট কাকার ঠেলা পাশ দিয়ে গেলাম, একজন ভদ্রলোক যে সবসময় সবুজ মরিচ আর লেবু বেচতেন। তিনি আমাকে চিনলেন, তার টুপি খুললেন আর বললেন, অনেক দিন দেখিনি হরপ্রসাদজি, পরিবার কেমন? আমি শুধু হেসে উত্তর দিলাম, চলছে, কারণ সব কথা বলার দরকার হয় না। সেই মুহূর্তে আমার কিছু বোঝা গেল, দুনিয়া ঘুরতে থাকে, এমনকি নিজের পরিবার থেকে পাওয়া হতাশার পরেও। আর এটা দুঃখদায়ক হয়, কিন্তু এটা মুক্তও করে। কারণ যখন কেউ বোঝে যে তাকে আর কাউকে খুশি করার বা নিজেকে সঠিক প্রমাণ করার দরকার নেই, তখন ভিতরে কিছু সোজা হয়ে যায়। আমি ঘরে ফিরলাম আর আমার মোবাইল চালু করলাম। আরও মেসেজ ছিল। কিছু বিশালের কিছু, তার স্ত্রীর, যে কখনো আমার প্রতি তার অসন্তোষ লুকোয়নি। সে লিখল, যা আপনি করেছেন সেটা কঠোর। এখন আমাদের দুজন বয়স্কের থাকার জায়গা নেই। সে তার বাবা মায়ের কথা বলছিল, যারা আমার বাড়িতে এমন এসে গিয়েছিল যেন কোনো হোটেল। আমি হাসতে না পেরে থাকলাম না, কারণ দেখো, আমাকে বলা হয়েছিল যে আমার কোনো ঠিকানা নেই, আর এখন পরিস্থিতি উল্টে গেছে। আমি উত্তর দিলাম না। তার বদলে আমি হুইস্কির একটা বোতল খুললাম, যেটা আমি বছরের পর বছর সংরক্ষণ করে রেখেছিলাম আমার ৭০তম জন্মদিনের পর থেকে, যখন টেবিলে এখনও সম্মান ছিল। আমি বারান্দায় বসলাম, একটা চুমুক নিলাম, আর বিশালের জন্য আমি যা কিছু করেছিলাম সব স্মরণ করলাম। আমি আমার ট্রাক কিভাবে বেচেছিলাম, যাতে তার পড়াশোনার খরচ তুলতে পারি। আমি নিজের হাতে বাড়ির মেরামত কিভাবে করেছিলাম, যাতে সে তার স্ত্রীর সঙ্গে থাকে। আর শেষে আমাকে যে পুরস্কার মিলল, সেটা ছিল আমার স্মৃতির স্তূপের উপর ফেলা একটা চিঠি। এমন মুহূর্তে মানুষ বোঝে, বাবার ভালোবাসা কৃতজ্ঞতার গ্যারান্টি দেয় না, আর পরিবার কখনো কখনো শুধু কাগজে একটা শিরোনাম হয়। পরের দিন আমি পুরনো বাড়ির সামনের পথ দিয়ে গেলাম। সেটা খালি ছিল, কোনো বাতি জ্বলছিল না, কোনো পর্দা ছিল না, প্রবেশদ্বারে কোনো গাড়ি ছিল না, শুধু নীরবতা। তারা আগেই জেনে গিয়েছিল, তাদের জানা হয়ে গিয়েছিল, আর আমার কোনো খুশি হল না, কিন্তু আমি ন্যায় অনুভব করলাম, কারণ ভিতর থেকে আমি কখনো প্রতিশোধ চাইনি। আমি যা চেয়েছিলাম সেটা ছিল এটা দেখানো যে আমি এখনও বেঁচে আছি, যে আমার এখনও একটা নাম আছে, যে আমি এখনও করতে পারি। মঙ্গলবারে বিশাল আমার বাড়ির দোরগোড়ায় দেখা দিল। চৌকিদার আমাকে ডাকল, আপনার ছেলে নিচে আছে, তাকে ওপরে আসতে দেব? আমি গভীর শ্বাস নিলাম। হ্যাঁ বললাম, কারণ সম্পর্ক ভাঙা এক ব্যাপার, আর পালানো একেবারে আলাদা। আর আমি কখনো পালাইনি। যখন দরজা খুলল, সে এমন মুখ নিয়ে ভিতরে এলো যা আমি অনেক দিন দেখিনি। সে এখন আর না অহংকারী ছিল আর না ঘমণ্ডী। সে একটা এমন বাচ্চার মুখ ছিল যে পড়ে গিয়েছে। সে মাটির দিকে তাকালো, তারপর আমার দিকে, আর বলল, বাবাজি, দয়া করে এমন হওয়া উচিত ছিল না। আমি চুপ রইলাম। সে আরও বলল, আমি জানি আমার ভুল হয়েছে, কিন্তু কাউকে না বলে বাড়ি এভাবে বেচে দেওয়া খুব কঠিন ছিল। আর তখন অবশেষে আমি বললাম, কঠিন ছিল যাত্রা থেকে ফিরে নিজের জিনিস উঠোনে পড়ে পাওয়া, কঠিন ছিল সেই চিঠি পড়া, কঠিন ছিল এটা জানা যে আমার জায়গা তোমার স্ত্রীর মা বাবাকে দেওয়া হয়েছে, যেন আমি কোনো পুরনো ফার্নিচার। এটা কঠিন ছিল বিশাল, আর তুমি আমার কাছে ক্ষমা চাওনি, তুমি হেসেছিলে। সে কিছু বলার চেষ্টা করল, কিন্তু আমি হাত তুলে তাকে থামিয়ে দিলাম। আমি লড়াই করতে বা তোমাকে নিচু দেখাতে আসিনি, সেটা তোমরা দুজনেই আগেই করে ফেলেছ। আমি এজন্য এসেছি কারণ তোমাকে কিছু শোনার দরকার আছে। তুমি শুধু একটা বাড়ি হারাওনি, তুমি সেই বাবার সম্মান হারিয়েছ যে তোমাকে সব কিছু দিয়েছে। সে মাথা নিচু করে সোফায় বসল, আর তারপর ভাঙা গলায় বলল, আমি ভেবেছিলাম যে বাড়িটা আমারই ছিল, যে আপনি আমাকে সেটা দিয়ে দিয়েছেন। আর তুমি এটা কেন ভেবেছিলে? আমি জিজ্ঞাসা করলাম, তুমি কেন চেয়েছিলে? কারণ এটা বেশি সহজ ছিল, কারণ তোমাকে বলা হয়েছিল যে একজন বুড়োর এখন ছাদের দরকার নেই। সে চুপ রইল। সাক্ষাৎ ২০ মিনিট চলল। সে আমাকে আবার ভাবতে বলল। সে বলল যে তাকে দুঃখ হয় যে শ্বশুরবাড়ির লোকেরা এখন তার শালীর সঙ্গে থাকছে, যে তার স্ত্রী রাগ করছে, যে তাকে এখন জানা নেই কি করতে হবে। আমি শুধু তাকে বললাম, যা হয়ে গেছে সেটা হয়ে গেছে, এখন তোমাকে নিজের হাতে কিছু গড়তে শিখতে হবে, যেমন আমি করেছিলাম। আর যখন তুমি এটা করতে পারবে, হয়তো তুমি সেই জিনিসের মূল্য বুঝবে যেটা তুমি ফেলে দিয়েছ। সে মাথা নিচু করে চলে গেল, কোনো উত্তর ছাড়া, কোনো আলিঙ্গন ছাড়া। সেই রাতে আমি স্বস্তিতে ঘুমোলাম। খুশি ছিলাম না, পুরোপুরি শান্ত ছিলাম না, কিন্তু হ্যাঁ, মজবুত ছিলাম। কারণ আমি কিছু ধ্বংস করিনি, শুধু সেটা ফিরে পেয়েছিলাম যা আমার ছিল। আর ভিতর থেকে সেটা আমার সত্যিকারের স্বাধীনতার দিকে প্রথম পদক্ষেপ ছিল। ১ সপ্তাহ কেটে গেল।
বিশালের খবর এলো। কোনো মেসেজ না, কোনো কল না, এমনকি আমার দরজায় কোনো টোকা পর্যন্ত না। যেন সে শুধু এমনই এসেছিল। কিন্তু আমাকে জানা ছিল যে সে ভিতরে ভিতরে অস্বস্তিতে ছিল। সে এমনই, সবকিছু নিয়ন্ত্রণ করার আসক্ত, হুকুম চালানোর, দুনিয়ার মালিক হওয়ার ভান করার। যখন পায়ের তলা থেকে মাটি সরে যায় তখন সে চুপ হয়ে যায়, বিনয় থেকে না, বরং আহত অহংকার থেকে। আমি অন্যদিকে শান্ত ছিলাম, খুশি না, উদযাপন করছিলাম না, শুধু শান্ত ছিলাম। আমি আমার দান চেলেছিলাম, আমি সেটা ফিরে নিয়েছিলাম যা আমার ছিল। আমি আমার ছেলেকে আর হয়তো নিজেকেও দেখিয়ে দিয়েছিলাম যে আমি এখনও মানে রাখি, যে আমার নিজের জীবনের ওপর এখনও আমার অধিকার আছে, যে আমি আমার শেষ বছরগুলো সেই বাড়ির এক কোণে বসে কাটাবো না যেটা আমি গড়েছিলাম। আমার চারপাশে পায়ের শব্দ শুনতে শুনতে যেন আমি বোঝা হই। সেই শুক্রবারে আমি সেই মিষ্টির দোকানে গেলাম যেখানে আমি মাধুরীর সঙ্গে জিলিপি আর বালুশাহী কিনতাম। কাউন্টারে বসা যুবতী, যে ১৫ বছর বয়স থেকে আমাকে হরপ্রসাদ বলে ডাকে, সে আমাকে একটা তাজা মিষ্টি মাগনা দিল। আমি শুনেছি আপনার পরিবারে কিছু পরিবর্তন হয়েছে, সে বলল, বেশি জিজ্ঞাসা না করে। আমি মাথা নাড়লাম আর হাসলাম। হ্যাঁ, কখনো কখনো জীবনে নতুন পথ মেলে। আমি জিজ্ঞাসা করলাম না যে সে কিভাবে জেনেছে। প্রয়াগরাজের মতো কসবায় খবর পায়ে করে দ্রুত চলে। আমি শুধু মাথা নাড়লাম, মিষ্টি রুটি নিলাম আর তাকে ধন্যবাদ দিলাম। বাইরে বেরিয়ে আমি হরিলালকে দেখলাম, যে আমার রাজমিস্ত্রির দিনের একটা পুরনো বন্ধু। সে আমার পিঠ চাপড়ে দিয়ে আমার অভিবাদন করল। এই দিনগুলো তুমি সোজা চলছ বুড়ো, সে অর্ধেক হাসি দিয়ে বলল। কি করেছ, গদি বদলেছ নাকি নিজের জীবন? আমি হাসলাম। হয়তো দুটোই, আমি উত্তর দিলাম। এটা অদ্ভুত ছিল, প্রায় অবাস্তব। কিভাবে নিজের বাড়ি হারিয়ে আমার ঋণ পাওয়া গেল, আর শুধু শারীরিকভাবে না, আমার মানে সেই ধরনের ঋণ যা স্মৃতি, সিদ্ধান্ত আর মর্যাদা থেকে তৈরি। কিন্তু গভীরে এই নতুন পাওয়া শান্তিতেও একটা চিনচিনে ব্যথা ছিল। সে এখনও আমার ছেলে ছিল, এটা বদলাবে না। কোনো প্রতিশোধ, কোনো শিক্ষা, কোনো নীরবতা এটা মুছে ফেলতে পারে না। আর এটা জেনে দুঃখ হলো যে সেটা কোনো অচেনা থেকে আসেনি, সেটা আমার থেকে এসেছিল, আমার হাত থেকে, আমার রক্ত থেকে, আমার আশা থেকে। আমার আশ্চর্য হল যে কি তাকে এখন অনুতাপ হচ্ছে, কারণ সে আমার মূল্য দেখেছে নাকি শুধু এজন্য যে সে কিছু মূল্যবান হারিয়েছে। আর আমি এখনও এর উত্তর জানতে চাই না। কিছুদিন পর কেউ আমার ঘণ্টি বাজাল। সে আমার ভাইজি মারিয়া ছিল, আমার মৃত ভাই রামপ্রসাদের মেয়ে। সে একটা প্লাস্টিকের ব্যাগে মিষ্টি নিয়ে দাঁড়িয়েছিল, আর তার চোখ উদ্বেগে ভরা ছিল। আমি কি ভিতরে আসতে পারি, সে জিজ্ঞাসা করল। অবশ্যই, আমি বললাম। একপাশে সরে সে বসল, মিষ্টিগুলো টেবিলে রাখল আর দ্বিধা করল। তারপর সে সোজা বলল, বিশাল চাচা আমাদের বাড়িতে এসেছিলেন। সে কাঁদছিলেন। তিনি আমাদের বললেন যে কি হয়েছে। আমার বাবা আমাকে এটা বলার জন্য রাগ করবেন, কিন্তু আমার মনে হয় তার আপনার দরকার। আমি এক মুহূর্ত চুপ রইলাম। তারপর আমি জিজ্ঞাসা করলাম, কি? সে তোমাকে সবকিছু বলেছে? সে মাথা নাড়ল। অনেকটা সে জানে যে সে সীমা পার করে গিয়েছে। সে বলে যে সে তার স্ত্রীর চাপে, তার বাবা মায়ের চাপে, এই ধারণার চাপে এটা করেছে যে আপনার এখন বাড়ির দরকার হবে না। আমি আস্তে করে বাধা দিলাম, তাহলে সত্য বলা থেকে বেশি সহজ বাবাকে বাড়ি থেকে বের করে দেওয়া? মারিয়া চোখ নিচু করল। সেটা ঠিক নয় তাউজি, কিন্তু সে ভেঙে পড়েছে। আমি দাঁড়ালাম, জানালা পর্যন্ত গেলাম আর বাইরের দৃশ্য দেখতে লাগলাম। সেই ছাদগুলো, যেগুলো আমি আমার বাড়ির উঠোন থেকে দেখতাম, সেই বাড়ি থেকে, যেটা এখন আমার ছিল না। সে ভাঙা হয়েছে? হ্যাঁ, কিন্তু আজ না। সে সেই মুহূর্তে ভেঙে গিয়েছিল যখন তাকে মনে হয়েছিল আমি অকেজো হয়ে গেছি। সে দাঁড়ালো আর বলল, আমি জানি, কিন্তু হয়তো এখন সে শোনার জন্য প্রস্তুত হয়েছে। আমি একবার মাথা নাড়লাম। সে মিষ্টি আর মিষ্টি রেখে চুপচাপ চলে গেল। সেই রাতে আমি বেশি ঘুমোলাম না। আমি শুধু ভাবতে থাকলাম যে কিভাবে বিশাল ছোটবেলায় আমার হাত ধরত, কিভাবে সে গেট পর্যন্ত দৌড়ত যখন আমি কাজ থেকে ফিরতাম আর মৌচাকের প্যাকেট আনতাম, কিভাবে সে কেঁদেছিল যখন আমি তাকে প্রথমবার স্কুলে ছেড়েছিলাম। সেই ছেলেকে আমি বছরের পর বছর দেখিনি। আমার প্রতিশোধ চাইনি ছিল, কখনো না। আমি তো শুধু তাকে একটা সতর্কবাণী দিতে চেয়েছিলাম, নিজেকে আর প্রত্যেক সেই মানুষকে যে বাবা শব্দের অর্থ ভুলে গেছে। পরের সকালে আমি সেই মন্দিরের দিকে গেলাম যেখানে মাধুরী আর আমি আমাদের ৪০তম বার্ষিকীতে আবার বিয়ের আশীর্বাদ নিয়েছিলাম। আমি সবচেয়ে পিছনের বেঞ্চে বসলাম। আমি তার বদলানোর জন্য প্রার্থনা করলাম না। আমি শুধু এটা বললাম
যে তিক্ততাকে দেয়াল হতে দিও না, যেখানে জায়গা থাকার কথা। আমি বেরিয়ে যাচ্ছিলাম যে পিছন থেকে কেউ আমার নাম ধরে ডাকল, বাবুজি। সেটা বিশাল ছিল। সে ক্লান্ত লাগছিল। তার চুল এলোমেলো ছিল, শার্টে ভাঁজ ছিল, চোখ ফোলা ছিল। সে ধীরে ধীরে এলো আর আমার পাশে বসল। আমরা দুজনে 1 মিনিট পর্যন্ত কথা বললাম না। তারপর সে বলল, আমি বাড়ি চাইতে আসিনি। আমি জানি সেটা চলে গেছে। আমি জানি সেটা আপনার ছিল। সবসময় থেকে আমি শুধু এটা দেখতে এসেছি যে আপনার হৃদয়ে আমার জন্য এখনও জায়গা আছে কিনা। আমি তাকে দেখলাম, সত্যিই দেখলাম, আর বললাম, সেটা এর উপর নির্ভর করে। সে ভয় পেল না, সে মাথা নাড়ল। আমি এখন আগের মতো নেই বাবুজি, সে বলল, আর হয়তো এটা আপনার ভুল। আপনি আমাকে মজবুত, স্বাভিমানী, উচ্চাকাঙ্ক্ষী বানিয়েছেন, কিন্তু হয়তো আমি আকাঙ্ক্ষাকে মালিকানা দুঝে নিয়েছি। আমি ধীরে উত্তর দিলাম, আমি তোমাকে এজন্য মানুষ করিনি যে তুমি আমার বা আমার ছাদ বা আমার নীরবতার মালিক হয়ে যাও। আমি জানি, সে ফিসফিস করল, আর আমার দুঃখ হয় শুধু সেই জিনিসের জন্য না যা আমি করেছি, বরং সেই সব বারের জন্য যখন আমি তোমাকে দেখার বদলে উপেক্ষা করেছি। সে দাঁড়াল, বেঞ্চে কিছু রাখল, আমাদের 3 জনের একটা পুরনো ছবি, আমার, তার আর মাধুরীর, আর বলল, আমি এখন থেকে প্রতি রবিবার সকালে পার্কে দেখা করব। আমি ঝর্ণার পাশের বেঞ্চে বসব। যদি একদিন আপনার কথা বলার মন হয় তাহলে আমি সেখানেই মিলব। সে মুখ না ফিরিয়ে চলে গেল। আমি অনেকক্ষণ মন্দিরে বসে রইলাম। আমার রাগ অনুভব হচ্ছিল। আমার নিশ্চয় বদলে গিয়েছিল। ভোলা হয়নি, কিন্তু বদলে গিয়েছিল। পরের রবিবার আমি তাড়াতাড়ি উঠলাম। শরীরের নিজস্ব অ্যালার্ম থাকে যখন আত্মা ভারী হয়। এটা এজন্য না যে আমি তাকে দেখতে ভাবছিলাম। আমি এখনও ঠিক করিনি, কিন্তু আমাকে চলতে হয়েছিল। সকালের তাজা হাওয়া নিতে হয়েছিল। এটা মনে করতে হয়েছিল যে আমি এসব হওয়ার আগে কে ছিলাম। আমি আমার কফি তীব্র আর তিতো বানালাম, যেভাবে আমার পছন্দ। আর আমার গোপন অ্যাপার্টমেন্টের ছোট বারান্দায় বসলাম। সেখান থেকে আমি শহরকে জেগে উঠতে দেখছিলাম। দূরের হর্ন, বেকারি থেকে আসা তাজা রুটির গন্ধ, এক মায়ের জানালা থেকে তার ছেলেকে তাড়াতাড়ি করতে চিৎকার। বাইরে এত জীবন, আর আমি ভিতরে ভিতরে নিজের টুকরোগুলো জোড়া লাগাচ্ছিলাম। আমি সেখানে প্রায় 20 মিনিট বসে রইলাম। তারপর আমি উঠলাম, সাদা লিনেনের শার্ট পরলাম, একটা সাধারণ টুপি লাগালাম, আর কোনো গন্তব্য ছাড়া বেরিয়ে পড়লাম। শুধু চলতে থাকলাম। সূর্য ইতিমধ্যে গরম করছিল যখন আমার পা অমনোযোগে আমাকে পার্ক পর্যন্ত নিয়ে গেল। আর সে সেখানে বেঞ্চে বসেছিল, যেমন সে বলেছিল, শুধু খালি জায়গা দেখছিল। আমার গলায় গিট পড়ে গেল, আমি স্বীকার করি, কারণ যদিও আমি ঠিক ছিলাম, নিজের ছেলেকে এমন দেখা সহজ না। হতাশ, কোমল, নিজের থেকে হারা হয়ে যাওয়া। আমি রাস্তার অন্য পাশে দাঁড়িয়ে দেখতে থাকলাম। সে তার আঙুল নাড়ছিল যেন উদ্বিগ্ন। সে চারদিকে তাকাত, তারপর মাটিতে। সে কখনো কখনো চোখ বন্ধ করত, যেন কোনো নিঃশব্দ প্রার্থনা করছে। আমি সেখানে দাঁড়িয়ে নিজের সঙ্গে লড়াই করছিলাম। আমার এক অংশ চাইছিল যে আমি পার হয়ে যাই, তার পাশে বসি আর বলি, চলো আবার শুরু করি, কিন্তু ঠিক আছে। কিন্তু অন্য অংশ, সেই কাগজ, আমার জিনিস বাগানে, তার হাসি আমাকে গৃহহীন বলতে না ভুলতে পারছিল না। আমি পার হলাম না। আমি ঘুরলাম আর ধীরে ধীরে আমার বাড়ির দিকে ফিরে চললাম। আর আমার কোনো অনুতাপ হলো না, কারণ কখনো কখনো নীরবতা জরুরি হয়। কখনো কখনো ব্যথাকে শান্ত হতে দরকার হয়, যেমন ধুলো ঝড়ের পর শান্ত হয়। সোমবারে আমি মাধুরীর কবরে গেলাম। আমি নতুন ফুল নিয়ে গেলাম, আর মার্বেল সেই কাপড় দিয়ে পরিষ্কার করলাম যেটা আমি সবসময় পকেটে রাখি। আমি তার পাশে বসলাম আর তার সঙ্গে কথা বললাম, যেভাবে আমি প্রায়ই করি। আমি তাকে সব বললাম, সেই নোট থেকে শুরু করে মন্দিরের সেই মুহূর্ত পর্যন্ত, পার্কের বেঞ্চ পর্যন্ত। আর আমি উঁচু গলায় জিজ্ঞাসা করলাম, মাধুরী, আমি কি খুব কঠোর হয়ে যাচ্ছি? কিন্তু হাওয়া শুধু গাছের পাতা নাড়ানো, কোনো উত্তর ছিল না। কিন্তু আমার একটা ছোট শান্তি অনুভব হল, একটা স্বস্তি, যা আমার জন্য যথেষ্ট ছিল। যেন সে বলছে, নিজের পথে চলতে থাকো। আর আমি সেটাই করলাম। আমি আমার জীবন চালিয়ে গেলাম। আমি বাজারে গেলাম। আমি চৌরাস্তায় আমার খবরের কাগজ পড়লাম। আমি পুরনো বন্ধুদের সঙ্গে প্যাবলোর দোকানে কথা বললাম। শহর তার গতিতে চলছিল, কিন্তু আমার মধ্যে কিছু বদলে গিয়েছিল। আর আমি জানতাম যে বিশালের মধ্যেও। 2 সপ্তাহ কেটে গেল। আর এক শনিবারের সকালে আমার অ্যাপার্টমেন্টের দরজায় একটা ঠিকানাবিহীন খাম পেলাম। ভিতরে বিশালের ছোটবেলার একটা পুরনো ছবি ছিল। তার ওপর লেখা ছিল, দুনিয়ার সেরা বাবার জন্য। আমার মনে পড়ল, এটা বছরের পর বছর আমার ঘরের দেয়ালে ঝুলেছিল।
সে আমাদের দুজনকে একটা ঘুড়ির সঙ্গে এঁকেছিল। আমি টুপি পরা, আর সে আমার হাত ধরে। এটা বাচ্চামো, মাসুম ছিল। কিন্তু এটা আমাকে সেই জায়গায় ছুঁয়ে দিল যেখানে আমি ভেবেছিলাম যে এখন ব্যথা হয় না। আমি সেই কাগজ হাতে নিয়ে চেয়ারে বসলাম আর কাঁদলাম। না রাগ থেকে, না দয়া থেকে। আমি সেই বাচ্চার স্মৃতিতে কাঁদলাম, যে আমার ছেলে একসময় ছিল। সেই সময়ের জন্য যখন সে আমাকে গর্ব করে দেখত, যখন আমার উপস্থিতি তাকে নিরাপদ অনুভব করাতে যথেষ্ট ছিল। সেই বাচ্চা কখন হারিয়ে গেল? নিজের পথের কোন মোড়ে সে এমন লোক হয়ে গেল যে আমাকে আমার বাড়ি থেকে বের করে দিল? পরের দিন আমি আবার পার্কে গেলাম। সেই বেঞ্চ এখনও খালি ছিল। আমি বসলাম, কিন্তু বেশিক্ষণ না। আমি প্রায় 10 মিনিট অপেক্ষা করলাম। আর যখন আমি উঠতে যাচ্ছিলাম, তখন আমার পায়ের শব্দ শুনতে পেলাম। এটা বিশাল ছিল। সে ধীরে ধীরে আসছিল, যেন তাকে ভয় যে আমি সেখানে পাব না। আমাকে দেখে সে 1 সেকেন্ডের জন্য থেমে গেল। তারপর সে আমার দিকে এলো আর শুধু এতটা বলল, আসার জন্য ধন্যবাদ। আমরা পাশাপাশি বসলাম, একে অপরকে না তাকিয়ে, কোনো তাড়াহুড়ো ছাড়া। কিছুক্ষণ পর সে বলল, মা আমাদের এখানে দেখলে ভালো লাগত। আমি মাথা নাড়লাম। সে কখনো চাইত না যে কথা এত দূর যাক। সে যোগ করল, আর আমি উত্তর দিলাম, আমি জানি, কিন্তু তিনি তোমাকে ক্ষমা চাইতেও শিখিয়েছিলেন। সে গভীর শ্বাস নিল আর বলল, তাহলে আমাকে সেটা করতে দিন। কিন্তু ঠিক মতো সে আমার দিকে ঘুরল। বাবা, আমাকে মাফ করে দিন যে আমি লোভকে আমার চোখের ওপর প্রভাব বিস্তার করতে দিয়েছি। আপনার জায়গা অন্যদের বেছে নিয়েছি। আমার জন্য আপনি যা কিছু করেছেন সেটা ভুলে গিয়েছি। এটা ভেবেছি যে বুড়ো হওয়ার কারণে এখন আপনি মানে রাখেন না। আমি জেদি, ঘমণ্ডী ছিলাম, আর আমি বুঝি যদি আপনি আমাকে আবার কখনো না দেখতে চান। কিন্তু আমাকে এটা বলা জরুরি ছিল। আমার উত্তর দিতে দেরি হল। সন্দেহের কারণে না, বরং সেই ব্যথার প্রতি সম্মানের জন্য, যা সে এখনও বইছে। আর তখন আমি তাকে বললাম, তুমি অনেক ভুল করেছ, বিশাল, অনেক বড়। কিন্তু যদি তুমি সত্যিই বদলাতে চাও, ধৈর্য আর সম্মানের সঙ্গে আবার গড়তে চাও, তাহলে হয়তো আমাদের দুজনের মধ্যে এখনও কিছু বাকি আছে। সে মাথা নাড়ল, আর সেই মুহূর্তে 1 সেকেন্ডের জন্য আমি ছবির সেই বাচ্চাকে দেখলাম। চোখে চমক, বিনয়, যা সত্যিকারের ব্যথা। আমরা হাত মিলিয়ে বিদায় নিলাম, কোনো প্রতিশ্রুতি ছাড়া, কোনো তারিখ ছাড়া। কিন্তু আমাদের দুজনের মধ্যে কিছু নতুন ছিল, সম্ভাবনা। বাড়ি ফেরার পথে আমি আকাশের দিকে তাকালাম আর ধীরে হাসলাম। এজন্য না যে সব ঠিক হয়ে গেছে, বরং এজন্য যে আমি একটা কথা বুঝে গিয়েছিলাম। কথা বাড়ি ফিরে পাওয়ার না, কথা নিজের কণ্ঠ, নিজের মর্যাদা, আর হয়তো ভাগ্য থেকে নিজের ছেলেকে ফিরে পাওয়ার ছিল। পার্কের বেঞ্চে হওয়া সেই কথোপকথন বিশাল যা করেছে সেটা মুছে ফেলতে পারল না। কিন্তু এটা আমাকে আগের চেয়ে বেশি কঠোরও বানাল না। আমি এখনও আমার সেই জিনিসগুলোর ছবির সঙ্গে ঘুমোই, যেগুলো হাওয়ার দয়ায় বাগানে ছড়িয়ে পড়েছিল। যেন সেই বাড়িতে আমার ইতিহাস কোনো পুরনো কাগজের মতো ফেলে দেওয়া হয়েছে। এখনও ব্যথা হয়। এটা একটা এমন কাঁটার মতো ব্যথা করে যাকে কেউ দেখে না, কিন্তু যা প্রতিবার নড়ার সময় অস্বস্তি দেয়। কিন্তু আমি এতটা জীবন কাটিয়েছি যে এটা বুঝতে পারি যে জীবনের গুরুত্বপূর্ণ জিনিসগুলো একটা ক্ষমা আর হাত মেলানো থেকে সমাধান হয় না। তাদের সময়, কাজ আর নীরবতারও দরকার হয়। পরের দিনগুলোতে বিশাল না এলো, না ফোন করল। কিন্তু আমার এটা আশাও ছিল না যে তার ঘমণ্ড একদিনে শেষ হয়ে যাবে। যা আমার আশা ছিল না, সেটা ছিল যা তার পরে হল। বুধবারে আমাকে একটা হাতে লেখা চিঠি মিলল, একটা ঠিকানাবিহীন খাম, কিন্তু সেই লেখা আমি 100 বছর পরেও চিনতে পারতাম। এটা তারই ছিল। আমি সেটা আরাম করে খুললাম, আর যা পড়লাম সেটা আমাকে ভিতর পর্যন্ত নাড়িয়ে দিল। বাবা, আমি আপনাকে বলতে চাই যে আমি এসবের বিষয়ে অনেক ভেবেছি। শুধু আমি যা করেছি তার বিষয়ে না, বরং আপনি আমার জীবনে কি মানে রাখতেন। আমার সেই সব বার মনে পড়ল যখন আপনি আমাকে সাইকেলে করে স্কুল নিয়ে যেতেন। কাজ থেকে ক্লান্ত হয়েও সেই বার যখন আপনি ঠিক মতো খেতেন না, যাতে আমার থালায় কিছু থাকে, আর আমি সেসব ফেলে দিয়েছি, যেন তার কোনো মূল্যই নেই। আমি আপনাকে এটা লিখছি না যে সব আগের মতো হয়ে যাক। আমি শুধু চাই যে আপনি জানুন যে আমি ভালো মানুষ হওয়ার চেষ্টা করছি। আর যদিও আমি এর যোগ্য না, আমি আপনার একটু বিশ্বাসও ফিরে পেতে চাই। পার্কে আসার জন্য ধন্যবাদ। সেটা আমার আশার চেয়ে অনেক বেশি ছিল। বিশাল। আমি তাকে ধীরে পড়লাম, তারপর আবার পড়লাম। আমি সেটা আমার শার্টের পকেটে রাখলাম
আর হাঁটতে বেরিয়ে পড়লাম। আমি উত্তর দিলাম না। সেই দিন না। আমি চিঠিটা মাধুরীর সঙ্গে আমার ছবির পাশে রাতের টেবিলে রাখতে পছন্দ করলাম। আর আমি সেটা এমন দেখলাম যেন জিজ্ঞাসা করছি, তুমি কি করতে? শুক্রবারে ইন্টারকম বাজল। চৌকিদার বলছিল যে কেউ আমার অপেক্ষায় আছে। আমি নিচে গেলাম। সেটা বিশালের স্ত্রী ক্লারা ছিল। আমরা কখনো কাছাকাছি ছিলাম না, কিন্তু আমাদের কোনো সমস্যাও ছিল না। সে আমাকে লজ্জা আর দৃঢ় সংকল্পের মিশ্রণ দিয়ে দেখল। সে আমার গালে চুমু খেল আর বলল, আমাকে আপনার সঙ্গে দেখা করতে হয়েছিল। আমি কি ওপরে আসতে পারি? আমি মাথা নাড়লাম। আমরা ওপরে গেলাম। আমি তাকে কফির প্রস্তাব দিলাম। সে গ্রহণ করল। আমরা রান্নাঘরে বসলাম আর সে সোজা কথায় এলো। বিশাল বদলানোর চেষ্টা করছে হরপ্রসাদজি, কিন্তু সে বিভ্রান্ত যা সে করেছে সেটা ঠিক না করতে পারার ভয়ে। আমি তাকে বলি যে ক্ষমা চাওয়া এটা তো শুধু শুরু হয়, কিন্তু যদি আপনি নিজেই কোনো পথ না ছাড়বেন তাহলে এটাও কোনো কাজে লাগবে না। সে আমাকে কোনো জায়গা দেয়নি। সারিতা, সে আমাকে বিতাড়িত করেছে। সে ভেবেছিল যে সে সেই বাড়ি দখল করতে পারে যেখানে তার মায়ের শেষ সংস্কার হয়েছিল, যেখানে সে নিজে বড় হয়েছে। এটা কোনো ভুল ছিল না, এটা একটা প্রতারণা ছিল। সে চোখ নিচু করল, কফি নাড়ল। আমি তার পক্ষ নিতে আসিনি, আমি শুধু এতটা বলতে চাই যে আপনি এখনও মানে রাখেন। সে আপনার কথা বলে, কিন্তু জানে না কিভাবে কাছে আসতে। আর আমিও এই পরিবারকে সামলানোর চেষ্টা করছি, নিজের জন্য, নিজের ছেলে মেয়েদের জন্য, আর হয়তো আপনার জন্যেও। সারিতাই সাহস ছিল, তার মধ্যে স্বাভিমান ছিল। সে আমাকে এক মুহূর্তের জন্য মাধুরীর স্মৃতি করালো, আর এতে আমি কিছুটা আবেগপ্রবণ হয়ে গেলাম। বিশালকে বোঝাতে হবে যে ক্ষমা করা ভুলা না, আর জিনিস কথায় না বরং কাজে, বিনয়ে, সম্মানে গড়ে ওঠে। সে মাথা নাড়ল। সে তার কফি শেষ করল। সে আমাকে ধন্যবাদ দিল আর চলে গেল। যখন আমি দরজা বন্ধ করলাম তখন আমি করিডোরে দাঁড়িয়ে দেখতে থাকলাম। বাড়িতে নীরবতা ছিল, কিন্তু সারিতার সাক্ষাৎ আমার ভিতরে একটা হলচল ছেড়ে গিয়েছিল, সন্দেহের, সম্ভাবনার। রবিবারে আমি মন্দিরে গেলাম। সব সময়ের মতো পিছনে বসলাম। পূজার সময় আমি কিছু চাইলাম না, শুধু চুপ করে রইলাম আর নিজের ভিতর শোনার চেষ্টা করতে থাকলাম, যা আমি এখনও বলতে পারছিলাম না। শেষে আমার পুরোহিতজির সঙ্গে সাক্ষাৎ হল। পুরনো বন্ধু, তিনি আমাকে সংস্কার দান আর বাল মন্দিরের ছেলেমেয়েদের বিষয়ে বললেন। আর কথাবার্তার মাঝে তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, আর বিশাল, জিনিস কেমন চলছে? আমার উত্তর দিতে দেরি হল, কিন্তু তারপর আমি বললাম, আমি জানি না, কিন্তু হয়তো জিনিস বদলাতে শুরু করেছে। তিনি সেই শান্তি দিয়ে হাসলেন, যেন কেউ দুনিয়াকে অনেকবার ঘুরতে দেখেছে। কখনো কখনো অন্যকে একা চলতে দিতে হয়, যতক্ষণ না তার উপলব্ধি হয় যে তাকে ফিরে আসতে হবে। সোমবারে আমি সেই বাড়ির লেটার বক্সে একটা খাম ছেড়ে দিলাম, যেটা কখনো আমার ছিল। ভিতরে বিশাল আমাকে যে চিঠি পাঠিয়েছিল সেটা ছিল আর আরেকটা কাগজ, যার ওপর আমি শুধু এক বাক্য লিখেছিলাম, আমরা এখনও চলছি, কিন্তু এখন তোমাকে পথ জানা আছে। পরের সপ্তাহে বিশাল আমার অ্যাপার্টমেন্টের চৌকিদারের কাছে এলো। সে ওপরে এলো না, শুধু একটা কাগজের থলে ছেড়ে গেল, যার মধ্যে দুটো পায়েস, সরিতা দিয়ে তৈরি করা বাড়ির বানানো জ্যাম আর একটা নোট ছিল, যার ওপর লেখা ছিল, দিনের শুরু মিষ্টি দিয়ে করার জন্য, ভালোবাসা সহ তোমার ছেলে। আমি উত্তর দিলাম না, কিন্তু গ্রহণ করলাম। এটা অনেক বছরে প্রথমবার ছিল যে তার কোনো অঙ্গভঙ্গি আমাকে হাসতে বাধ্য করল, যদিও ভিতরে ভিতরে আমি জানতাম যে সে সত্যিই সময়ে ফিরে যেতে চায়, কিন্তু সময় ফিরে আসে না। যা ফিরে আসে সেটা সত্য, আর সেটা আমাদের মধ্যে অঙ্কুরিত হতে শুরু করেছিল। এখনও ছোট, নাজুক, লজ্জাশীল, কিন্তু সেটা সত্যিকারের ছিল। এখনও অনেক কিছু বাকি ছিল। এখনও তাকে তার ভাইদের সঙ্গে কথা বলতে হয়েছিল, যা সে করেছে সেটা সর্বজনীনভাবে স্বীকার করতে হয়েছিল। এখনও তাকে সেই শান্তি ফিরিয়ে দিতে হয়েছিল যেটা সে আমার থেকে ছিনিয়ে নিয়েছিল। কিন্তু এখন অন্তত আমি জানতাম যে সে এখন অস্বীকারে নেই, আর এটাই সেই থেকে অনেক বেশি ছিল যা অনেকে অর্জন করতে পারে। সেই রাতে যখন আমি রাতের খাওয়া শেষ করছিলাম, আমি পায়েসে জ্যাম লাগালাম আর ধীরে হাসলাম, এটা ভেবে যে কখনো কখনো ছেলেমেয়েরা পথ ভুলে যায়, কিন্তু যদি বাবা নিজেকে না হারায় তাহলে হয়তো কোনোদিন তারা ফিরে আসার পথ খুঁজে পাবে। আমি সবসময় বলেছি যে ক্ষমা করা ভুলে যাওয়ার মতো না, আর ক্ষমা করার জন্য আগে একটা সত্যিকারের পরিবর্তন দেখা জরুরি। আমি এমন লোক না যে মিষ্টি কথায় ঝুঁকে পড়ে, পুরনো কাগজে লেখা স্মৃতি থেকে তো একেবারে না।
যদি বিশাল সত্যিই আমার সঙ্গে আবার চলতে চায় তাহলে তাকে এটা প্রমাণ করতে হবে, আর প্রমাণ করা আমার কাছে কাজ থেকে হয়, কথা থেকে না। সরিতার সাক্ষাৎ আমাকে ছুঁয়ে গিয়েছিল। অবশ্যই আমি পাথরের না, কিন্তু আমি নির্বোধ না। যদি সে আমার কাছে এসেছে তাহলে এর মানে হয় যে তার মধ্যে এখনও সেই করার সাহস ছিল না যা তাকে করতে হয়েছিল। সে বার্তা পাঠাচ্ছে, কিন্তু আমার সামনে নয় এসে। তার মধ্যে স্বাভিমানের অভাব ছিল, সত্যতার অভাব ছিল। সেই সপ্তাহে আমি উত্তরপ্রদেশে একটা পুরনো বন্ধুর কাছে দেখা করতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। সেই দিনগুলোর এক সঙ্গী, যখন সে এখনও সকাল থেকে সন্ধে পর্যন্ত কাজ গ্রহণ করত। আমি ভোরে ভোরে বাস ধরলাম, আর আমার সঙ্গে বিশালের চিঠি নিয়ে গেলাম। আমি এমন কারোর মতামত শুনতে চেয়েছিলাম যে আমার গল্পকে বাইরে থেকে জানে, রক্তের সম্পর্ক ছাড়া। মুনিমজি আমাকে একটা মজবুত আলিঙ্গন আর একটা কড়া কফি দিয়ে স্বাগত করলেন। আমরা তার উঠোনে একটা আঙুরে ভরা লতার নিচে বসলাম, আর আমি তাকে সব বললাম, কোনো লুকোচুরি ছাড়া। তিনি সব সময়ের মতো নীরবে শুনিলেন। যখন আমি শেষ করলাম তখন তিনি তার মুখ থেকে দেশলাইয়ের কাঠি বার করলেন, আমার দিকে তাকালেন আর বললেন, রবি, যে বাবার সম্মানকে পদোদ্দলিত করে সে পবিত্র ভূমিকে পদোদ্দলিত করে। কিন্তু যদি ছেলে আবার বীজ বুনতে চায় তাহলে তোমাকে ঠিক করতে হবে যে তুমি তাকে বাড়তে দেবে নাকি সবকিছু শিকড় থেকে উপড়ে ফেলবে। আমি নীরব রইলাম। সেই বাক্য দিনগুলো পর্যন্ত আমার মনে ঘুরতে থাকল। ভিতর থেকে আমি জানতাম যে বিশালের মধ্যে কিছু বদলে গিয়েছে। ছোট, হ্যাঁ, কিন্তু বদলে গিয়েছে। তবুও তাকে নিজের মুখোমুখি হতে হয়েছিল। তাকে পরিবারের চোখে তাকিয়ে নিজের কাপুরুষতা স্বীকার করতে হয়েছিল। আমি শুক্রবার রাতে বাড়ি ফিরলাম। আমার অ্যাপার্টমেন্টে পৌঁছে আমার দরজার নিচে আরেকটা খাম পেলাম। এবার ভিতরে আমাদের একটা পুরনো ছবি ছিল। আমি তাকে কুলে নিয়েছিলাম। সে প্রায় ৩ বছরের ছিল। আমরা সেই বাড়ির সামনে ছিলাম যেটা আমি নিজে গড়েছিলাম। আমার হাত। ছবির পিছনে লেখা ছিল, আমি সব কিছু ভেঙে দিয়েছি বাবাজি, কিন্তু আমি আপনার থেকেই শিখেছি যে হাতের করা কাজ কষ্টে আবার গড়া যায়। আমি বৈঠকের চেয়ারে বসলাম আর সেই ছবি দেখতে থাকলাম। ইট, সিমেন্ট আর ঘামের দিন স্মরণ করা অসম্ভব ছিল না। সেই রবিবার যখন আমি দেয়াল শেষ করার জন্য বিশ্রাম নিতাম না, আর মাধুরী আমাকে টিনের কাপে ঠান্ডা শরবত খাওয়াতে আসত, আমি সেই বাড়ি শুধু উপকরণ থেকে না, বরং নিজের উপস্থিতি, নিজের ত্যাগ থেকে গড়েছিলাম। এটা দেখে যে তাকে এই কথার উপলব্ধি ছিল, এটা কিছু ছিল, কিন্তু তবুও যথেষ্ট ছিল না। শনিবার সন্ধ্যায় আমার একটা ফোন এলো। এটা আমার ছোট ছেলে রাহুল ছিল। বাবাজি, বিশালকাল সবাইকে দুপুরের খাওয়ায় ডেকেছে। বলে যে সে সবার সঙ্গে কথা বলতে চায়। ক্ল্যারাও জোর দিচ্ছে, আপনি যাবেন? আমার কিছু সেকেন্ড লাগল। আমি যাব। রবিবারে আমি আমার সাদা শার্ট, গাঢ় রঙের প্যান্ট পরলাম আর কিছু আতর লাগালাম। এটা অহংকারের জন্য না, বরং নিজের আত্মসম্মানের জন্য ছিল। আমি সেই বাড়ি পর্যন্ত গেলাম যেখানে সবকিছু হয়েছিল, যেখানে আমাকে বাইরে করা হয়েছিল, যেখানে আমার জিনিসগুলো আবর্জনার মতো ঘাসে ফেলে দেওয়া হয়েছিল। যখন আমি পৌঁছলাম, দরজা খোলা ছিল। ক্ল্যারা ফটকে এলো আর একটা হালকা হাসি দিয়ে আমার স্বাগত করল। সে কিছু না বলে আমাকে আলিঙ্গন করল। আমি ভিতরে গেলাম। টেবিল উঠোনে সাজানো ছিল, একটা সাধারণ কিন্তু ভালোবাসা দিয়ে তৈরি করা দুপুরের খাওয়া। বিশাল উদ্বিগ্ন ছিল। এটা দেখা যাচ্ছিল যে সে কিভাবে গ্লাস ঠিক করছে, আর আমার থেকে চোখ সরিয়ে রাখছে। সেখানে রাহুল, তার স্ত্রী, আমার 2টো মেয়ে আর এমনকি একটা নাতি পর্যন্ত ছিল, যে শুধু এটা দেখতে লখনউ থেকে এসেছিল যে কি হচ্ছে। যখন সবাই বসল, বিশাল দাঁড়াল, ঘুমটো গিলল আর শুরু করল, বাবাজি, আমি আপনাদের সবাইকে এখানে এজন্য ডেকেছি কারণ আমাকে কিছু জোরে বলতে হয়। কারণ আমি যা করেছি সেটা শুধু আপনার বিরুদ্ধে না, সেটা আমাদের পুরো ইতিহাসের বিরুদ্ধে ছিল, যা এই বাড়ি প্রতিনিধিত্ব করে। নীরবতা নেমে এলো। হাওয়া ভারী ছিল। আমি মিথ্যে বলেছি। আমি আমার উপর বিশ্বাসের সুযোগ নিয়েছি। আর যখন আমাকে যা চাই সেটা পেয়ে গেলাম, তখন আমি আপনাকে একটা বোঝার মতো বাইরে করে দিলাম। এক অচেনার সঙ্গেও এমন করা হয় না। আর আপনি তো একেবারেই না। সে গভীর শ্বাস নিল। তার গলা কাঁপছিল। আমার প্রতিদিন লজ্জা হয়। কিন্তু আজ আমি আপনাদের সবার সামনে আছি আপনার থেকে সত্যিই ক্ষমা চাইতে। আর শুধু এটাই না, আমি বাড়ির কাগজপত্র আবার আপনার নামে করে দিয়েছি। এটা নিন দলিল। সে একটা খাম বার করল আর সেটা আমার সামনে টেবিলে রাখল। আমার এখন আর সম্পত্তি চাই না, আমার শুধু আপনার উপস্থিতি চাই। আমি যা নষ্ট করেছি সেটা আবার গড়ার চেষ্টা করতে চাই। আমি কিছু বললাম না। আমি খাম নিলাম, সেটা খুললাম। এটা দলিল ছিল। আমার নামে সবকিছু ঠিক ছিল, স্বাক্ষরিত, সিল বাঁধা, প্রমাণিত। এটা নাটক ছিল না, এটা কার্যকলাপ ছিল। আমার বলতে সময় লাগল। তারপর আমি ওপরে তাকালাম আর তাকে দেখলাম।
চোখে কোনো ঘমণ্ড বা ভান করা লজ্জা ছিল না। যা ছিল সেটা সত্য ছিল, আর সেটা ভুয়ো করা যায় না। তুমি যা করেছ সেটা নোংরা ছিল, নিষ্ঠুর ছিল, কিন্তু আজ বছরের পর বছরে প্রথমবার আমি তোমাকে একজন পুরুষ হিসেবে দেখছি। আর একজন পুরুষের বিচার শুধু তার ভুল থেকে না, বরং ভুলের পর সে কি করে সেটা থেকে করা হয়। সে মাথা নিচু করল। ক্লারা চুপচাপ কাঁদছিল। রাহুলকে স্বস্তি পাওয়া লাগছিল। আমার মেয়েরা অশ্রু আটকে রাখছিল। আর আমি শুধু গভীর শ্বাস নিলাম। আমি এই বাড়িতে আবার থাকব না। এটা এখন আমার বাড়ি না, কিন্তু তুমি আমাকে শান্তি ফিরিয়ে দিয়েছ, আর এটা যে কোনো ছাদের চেয়ে মূল্যবান। আমরা চুপ রইলাম, একটা নীরবতা যা সেই কথায় ভরা ছিল যা শব্দে ধরে না। তারপর বিশাল কাছে এলো, আর অনেক বছরে প্রথমবার আমাকে আলিঙ্গন করল। এটা একটা প্রতিশ্রুতির আলিঙ্গন ছিল না, বরং একটা ছেলের ছিল যে বোঝে যে সে প্রায় কি হারিয়েছে। সেই দিন কোনো উপন্যাসের মতো মিলন হল না, কোনো চিরকালের খুশি মিলল না। সম্মান ছিল, সত্যতা ছিল, আর আমার জন্য সেটাই যথেষ্ট ছিল। উঠোনে সেই দুপুরের খাওয়ার পর আমি অনেক সপ্তাহ পর্যন্ত বিশালকে আবার দেখলাম না। সে আমাকে বাড়ির কাগজপত্র ফিরিয়ে দিয়েছিল, হ্যাঁ, আর সে পুরো পরিবারের সামনে একটা দৃঢ় শব্দের আর দৃশ্যমান অনুতাপের লোকের মতো দাঁড়িয়েছিল। কিন্তু একটা একা কার্যকলাপ সেটা সব কিছু মুছে ফেলতে পারে না যা করা হয়েছে। বিশ্বাস একবার ভেঙে গেলে একই অঙ্গভঙ্গিতে আবার গড়ে ওঠে না। এটা ইটে ইটে করে দিনে দিনে গড়া হয়, যেমন আমি নির্মাণস্থলে দেয়াল গড়তাম। এটা নিশ্চিত করে যে প্রতিটা ব্লক ভালো করে রাখা হয়েছে, যে ভিত্তি মজবুত হয়েছে, যে ওজন আবার সেটা না ফেলে দেয় যাকে ধরে রাখতে এত কষ্ট লেগেছে। আমি আমার দৈনন্দিনে লেগে রইলাম। চৌকে আমার বন্ধুদের সঙ্গে কফি খেতে ফিরে গেলাম, শনিবারে বাজারে যেতে থাকলাম, আর আমার গোপন অ্যাপার্টমেন্টের বারান্দায় গাছের দেখভাল করতে থাকলাম। আমি কাউকে বললাম না যে আমি কোথায় থাকি, ভয়ের কারণে না, বরং নিজের পছন্দে। সেই জায়গা আমার আশ্রয় ছিল, আমার নীরবতা। শুধু মাধুরী জানতেন, আর সে যে সব সময় শান্ত বুদ্ধির মহিলা ছিলেন, আমার জায়গার সম্মান করতেন, যেমন কেউ একটা বেদির সম্মান করে। রবিবারে ক্লারা আমাকে ছোট বার্তা পাঠাত, শুভ সকাল হরিপ্রসাদ, শুধু এটা বলার জন্য যে আমরা আপনাকে স্মরণ করছি। কখনো কখনো বিশালও চেষ্টা করত, বাবাজি, আমি কি কোনোদিন আপনার সঙ্গে কথা বলতে আসতে পারি? আমি বার্তা পড়তাম, গভীর শ্বাস নিতাম, আর তাদের উত্তর ছাড়া ছেড়ে দিতাম। এটা এজন্য না যে আমি ক্ষমা করতে চাই না, বরং আমাকে এখনও এটা বোঝা ছিল যে সেই ক্ষমার কি মূল্য হবে। কারণ কেউ খুব তাড়াতাড়ি ক্ষমা করে ভুল করতে পারে। আর এক বাবা তার কাঁধে শুধু ক্ষমা না, বরং একটা উদাহরণও বইতে চলে। এক সন্ধ্যায় বাজার থেকে ফেরার পথে আমি কিছু অদ্ভুত দেখলাম। পুরনো হাভেলির সামনে থেমে গেলাম। একটা ছোট ট্রাক টেবিল চেয়ার নামাচ্ছিল। বিশাল আর তার স্ত্রী, যারা এখন বিশালের শ্বশুরবাড়ির লোকেরা, গ্যারেজে জিনিস জমা করছিল। তারপর রাহুল কিছু থলির সঙ্গে এলো। আমি লুকোলাম না, রাস্তা পার হয়ে গেলাম। আমি লোহার ফটকে তালি বাজালাম। তার স্ত্রী আমাকে আগে দেখল। সে উদ্বিগ্ন হাসি দিয়ে ফটক খুলল, যেন তাকে কোনো ভুল কাজে হাতে নাতে ধরা পড়ে গেছে। বিশাল তৎক্ষণাৎ সামনে এলো। বাবাজি, আপনি এসে গেছেন, ভালো হয়েছে। আমি দৃঢ় গলায় কিন্তু কটুতা ছাড়া বললাম, আমি শুধু দেখতে এসেছি যে তোমরা কি গুল খেলছ। আমরা বাড়িকে একটা ছোট সম্প্রদায় কেন্দ্র বানাচ্ছি, গৃহহীনদের আর সেই বয়স্কদের জন্য যাদের কিছুদিনের জন্য ছাদ চাই। আমরা দুপুরের খাওয়া আর চা দেব, আর যে কথা বলতে চাইবে তাকে কেউ মিলবে। আমরা এর নাম হরপ্রসাদ নিবাস রেখেছি। আমি এক মুহূর্ত চুপ রইলাম, এজন্য না যে আমি তৎক্ষণাৎ আবেগপ্রবণ হয়ে গেলাম, বরং এজন্য যে এটা অপ্রত্যাশিত ছিল। তার স্ত্রী কাছে এলো। এটা ধারণা আমার ছিল, কিন্তু বিশাল তৎক্ষণাৎ রাজি হয়ে গেল। আর আমি সত্যি বলছি, সে এটাকে আমার আশার চেয়ে বেশি গুরুত্ব দিয়ে নিচ্ছে। সে বলল, এটা সেই উপায় যার দিয়ে আমি সেই জিনিসের কিছু অংশ শোধ করতে পারি যা আমি আপনার থেকে ছিনিয়ে নিয়েছি। আমি তাদের দুজনকে দেখলাম। তারপর আমি বাড়িকে দেখলাম, সেই বাড়ি যেখানে আমাকে অপমান করা হয়েছিল, যেখানে আমার জিনিস আবর্জনার মতো উঠোনে ফেলে দেওয়া হয়েছিল। আর এখন সেটা সেই লোকদের জন্য একটা আশ্রয় হবে যাদের কাছে সেই দিন আমার চেয়েও কম ছিল। আমি শব্দে উত্তর দিলাম না, শুধু মাথা নাড়লাম। সাবধানে থেকো, সাহায্যের প্রতিশ্রুতি করে সেটা পূরণ না করো, প্রতিশ্রুতি না করার চেয়ে বেশি আঘাত দিতে পারে। আমি জানি বাবাজি, বিশাল বলল, কিন্তু এবার আমি ব্যর্থ হব না। যদি আমি ব্যর্থ হই, তাহলে ভগবানও আমাকে ক্ষমা করবেন না।
আমি বিদায় নিলাম আর চলে গেলাম। আমি ভিতরে গেলাম না, না বসলাম, না চা খেলাম না। কিন্তু নিজের কোণে ফেরার এই ছোট পথে আমি আমার কাঁধে কিছুটা কম ভার অনুভব করলাম। এটা পূর্ণ গ্রহণ ছিল না, কিন্তু এটা একটা সিঁড়ি ছিল, একটা সংকেত, একটা চিঙ্গারি। পরের সপ্তাহে আমি পড়োশীদের সেই হরপ্রসাদ নিবাসের বিষয়ে কথা বলতে শুনলাম। বাজারে এক মহিলা আমাকে বলল যে সে সেখানে খেয়েছে, আর হলে বাজতে থাকা একটা পুরনো গান শুনে সে কেঁদে ফেলেছে, ঠিক যেমন আমার মা গাইতেন। যে রাজমিস্ত্রিদের সঙ্গে আমি কাজ করেছিলাম তাদের মধ্যে একজন জুলিয়ান আমাকে খুঁজে বার করল আর বলল, হরিপ্রসাদ, আপনি কি বিশ্বাস করতে পারেন যে আপনার ছেলে আমাকে 1 প্লেট খাবার পরিবেশন করেছে আর আমার গল্প শোনার জন্য বসেও আছে? সে আমার সম্মান করেছে, যদিও আমি সিমেন্টের ধুলোয় ভরা ছিলাম। আমি চুপ রইলাম, কিন্তু ভিতরে কিছু নড়ে উঠল। রবিবারে আমার একটা চিঠি মিলল। মোবাইলে বার্তা না, বরং হাতে লেখা একটা সত্যিকারের চিঠি। সেটা বিশালের ছিল। তার মধ্যে লেখা ছিল, বাবাজি, বাড়ি এখন একটা শান্তিপূর্ণ জায়গা হয়েছে, কিন্তু আমি তখনই জানব যে আমি সত্যিই বদলাচ্ছি যখন আপনি সেই ফটক দিয়ে এক মালিকের মতো প্রবেশ করবেন, না যে এক অতিথির মতো। যতক্ষণ না তেমন হয়, আমি ঋণী থাকব। আমি চিঠি টেবিলে রাখলাম। মাধুরী, যে আমাকে দূর থেকে দেখছিলেন, তিনি জিজ্ঞাসা করলেন, তাহলে কি হরপ্রসাদ, তুমি দরজা বন্ধ রাখবে? আমি ক্লান্ত কিন্তু সত্যিকারের চোখ দিয়ে উত্তর দিলাম, আমি দরজা বন্ধ করিনি, শুধু আমাকে জানা নেই যে সেটা সামনে থেকে খোলা উচিত নাকি পিছনের উঠোন থেকে। একবার আমি প্রধান দরজা দিয়ে ভিতরে গিয়েছিলাম, আর আমাকে উঠোনে ফেলে দেওয়া হয়েছিল। সে কোমলভাবে হাসলেন আর আমার কাঁধে হাত রেখে আলিঙ্গন করলেন। দরজা থেকে, উঠোন থেকে বা জানালা থেকে, কোনোদিন তোমাকে ভিতরে যেতেই হবে বুড়ো। সেই রাতে আমি আমার বাবার স্বপ্ন দেখলাম। তিনি সেই পুরনো বাড়ির বাইরে একটা কাঠের চেয়ারে বসেছিলেন, যেখানে আমি বড় হয়েছি। তিনি বিড়ি খাচ্ছিলেন আর দিগন্ত দেখছিলেন। যখন আমি কাছে গেলাম, তখন তিনি বললেন, ছেলে, গর্ব ভালো ব্যাপার, কিন্তু যখন সেটা দেয়াল হয়ে যায়, তখন তোমাকে সেই লোকদের থেকেও আলাদা করে দেয় যারা তোমাকে খুঁজছে। আমি ঘামে ভিজে জেগে উঠলাম। আমি উঠলাম, বারান্দায় গেলাম আর আকাশ দেখলাম। তারা স্পষ্ট ছিল, চকচক করছিল। আর ঠিক সেই মুহূর্তে আমি ঠিক করলাম, এজন্য না যে বিশালের যোগ্য ছিল, বরং এজন্য যে আমি সেই ভার নামানোর যোগ্য ছিলাম। পরের দিন দুপুরের খাওয়ার আগে আমি আমার পাগড়ি পরলাম, আমার সাদা চুল সামলালাম আর বেরিয়ে পড়লাম। আমি বাড়ি পৌঁছলাম। সেটা খোলা ছিল। রাস্তায় লোকেরা খাবারের অপেক্ষায় ছিল। কেউ বসেছিল, কেউ দাঁড়িয়েছিল। সবার চোখ ক্লান্ত ছিল, কিন্তু তাদের মধ্যে আশা ছিল। বিশাল সেখানে একটা সাদা শার্ট আর একটা এপ্রন পরে স্যুপ পরিবেশন করছিল, যার উপর লেখা ছিল, কেউ কারো হাত ছাড়ে না। সে আমাকে দেখল আর স্থির হয়ে গেল। তার চোখে অশ্রু ভরে এলো। আমি তার দিকে এগিয়ে গেলাম। আমি তার কাঁধে হাত রাখলাম। তোমার সাহায্য চাই? সে কিছু বলল না, শুধু মাথা নাড়ল। সে আমাকে একটা বড় চামচ দিল স্যুপ পরিবেশন করার জন্যে। আর সেই মুহূর্তে কোনো ভাষণ ছাড়া, কোনো দর্শক ছাড়া, শুধু স্যুপের গন্ধ আর কাতারের হালকা ফিসফিসানির সঙ্গে কিছু আবার গড়ে উঠল। পুরোপুরি না, সোনার সুতো দিয়ে না, কিন্তু সিমেন্ট আর নীরবতার সঙ্গে। আমি জানি না যে সে সেই দিন স্যুপ পরিবেশন করছিল নাকি কিছু এমন ছিল যা আমার ভিতরে অনেক সময় ধরে পাকছিল, কিন্তু সত্য এটা যে সেই গরম আর ধোঁয়া ওঠা চামচ, যেটা আমি এক এমন লোককে দিলাম যে লজ্জায় আমার চোখে তাকাতেও পারেনি, সেটা শুধু খাবার ছিল না। এটা একটা এমন ইঙ্গিত ছিল যা আমাকে বদলে দিল। তাদের জন্য না, বরং আমার জন্য। কারণ আমি বুঝলাম যে বেশি সময় ধরে গর্ব ধরে রাখা সেতু গড়ে না, দেয়াল গড়ে। আর যদিও আমার দূরে যাওয়ার অনুতাপ নেই, আমি সেখানেই আটকে থাকতেও পারি না। যেন সবকিছু সেই দিন শেষ হয়ে গিয়েছিল, যখন আমার জিনিস উঠোনে ফেলে দেওয়া হয়েছিল। বিশাল কিছু এমন করেছে যার উপর আমার সেই সময় পর্যন্ত বিশ্বাস ছিল না। সম্ভব ছিল। সে আমাকে কান থেকে না, হাত থেকে শুনেছে। সে সেই বাড়ি সেই লোকদের জন্য খুলে দিয়েছে যাদের কাছে কিছুই ছিল না, আর নিজের নামও দিয়েছে। সেই নাম যা একদিন আমাকে বাইরের পথ দেখিয়েছিল, এখন ভুকাদের সেবাই ছিল। তার একটা এমন ভার ছিল যা আমি উপেক্ষা করতে পারতাম না। কিন্তু এখনও কিছু বাকি ছিল। আমি কথা বলিনি। না, সত্যি, আমি শুধু সেবা করেছিলাম। আমি তার সঙ্গে চোখ মিলিয়েছিলাম, কিন্তু সেই ঘা খুলিনি যা আমার বুকে এখনও রক্তক্ষরণ করছে। মাধুরী আমাকে সেই ধৈর্য দিয়ে বললেন যা শুধু তারই ছিল, রামিরও স্যুপ পরিবেশন করা হৃদয় খোলার মতো না। তুমি এখনও সবকিছু একা গিলছ। কোনোদিন তোমাকে তাকে বলতে হবে যে তোমাকে ভিতর থেকে কি ভেঙে দিয়েছে।
আর সে ঠিকই বলেছিলেন, কারণ সবচেয়ে বেশি ব্যথা শুধু বাইরে করার না, সেটা নীরব প্রতারণা ছিল। আমার ছেলের নীরবতা সেই দিন যখন সে আমার জিনিস বাড়ির বাইরে পেয়েছিল আর একটা শব্দও বলেনি। সেই নীরবতা একটা চিৎকার ছিল, একটা চিৎকার যা এখনও আমার আত্মার দেয়ালে গুঞ্জন করছে। এক সন্ধ্যায় আমি তাকে ডাকলাম। আমি তাকে পুরনো পার্কে দেখা করতে বললাম, যেখানে বড় বড় গাছ ছিল। আমি দেয়াল, বাড়ি বা লোকে ভরা টেবিল চাইনি। আমি শুধু খোলা আকাশ আর মজবুত মাটি চেয়েছিলাম। সে সময় মতো পৌঁছল। সে একটা সাদা শার্ট পরেছিল আর তার চোখ নিচু ছিল। আমরা একটা কাঠের বেঞ্চে বসলাম। কিছুক্ষণ কেউ কথা বলল না। হাওয়া শুকনো পাতা নাড়ছিল আর দূরে বাচ্চারা খেলছিল। অবশেষে আমিই নীরবতা ভাঙলাম। তোমার মনে আছে যখন তুমি ছোট ছিলে আর আমরা প্রতি রবিবার এখানে আসতাম? তুমি আমাকে ঝুলা ঝুলাতে বলতে যতক্ষণ না তোমার পায়ে হাসি থেকে ব্যথা হতো। সে মাথা নাড়ল। সে কষ্ট করে হাসল। সেই বাচ্চা। আমি তাকে কাঁধে তুলেছিলাম। আমি তাকে ঘড়ি পরতে শিখিয়েছিলাম। আমি তাকে স্কুলের প্রথম দিন জুতো পরিয়েছিলাম। আমি তাকে কাজে নিয়ে গিয়েছিলাম, যাতে সে দেখে যে রুটি কিভাবে কামানো হয়। আমি তাকে আমার সামর্থ্যের মধ্যে আসা যে কোনো জিনিস থেকে অস্বীকার করিনি, না সময় থেকে, না ভালোবাসা থেকে, না চেষ্টা থেকে। আমি গভীর শ্বাস নিলাম, কারণ যা বলার ছিল সেটা সহজ ছিল না। তাই যেদিন আমি আমার জিনিস উঠোনে দেখলাম, আমার শুধু এটা অনুভব হয়নি যে তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছ। আমার মনে হয়েছিল যে তুমি আমার চামড়া ছিঁড়ে নিয়েছ। বিশাল মাথা নিচু করল। সে দাঁত কামড়াল। সে কাঁদছিল, কিন্তু শিশকি ছাড়া। এমন অশ্রু যা শব্দ করে না, কিন্তু বেশি ব্যথা দেয়। এটা শুধু ব্যথা ছিল না বেটা, এটা অপমান ছিল। আর সেটা তোমার ছেলে মেয়েদের সামনে, তোমার শ্বশুরবাড়ির লোকদের সামনে ছিল। যেন আমি একটা সমস্যা ছিলাম, একটা বাধা ছিলাম। যেন আমি যা কিছু গড়েছিলাম তার এখন কোনো মূল্য ছিল না। সে কথা বলার চেষ্টা করল, কিন্তু আমি হাত তুলে তাকে থামিয়ে দিলাম। আমি এখনো শেষ করিনি। আমি ভুল ক্ষমা করতে পারি, কিন্তু আমি মিথ্যার সঙ্গে থাকতে পারি না। যেদিন তুমি আমাকে বের করেছিলে, তুমি বলেছিলে যে এটা জায়গার অভাবের কারণে। আর পরে আমার জানা হয়ে গিয়েছিল যে তুমি সব ব্যবস্থা করে ফেলেছিলে, যাতে বিশালের শ্বশুরবাড়ির লোকেরা থাকতে আসতে পারে। এটা হঠাৎ ছিল না, এটা পরিকল্পিত ছিল। আর সেটা একটা ছুরি ছিল। বিশাল এখন তার অশ্রু আটকে রাখতে পারছিল না। সে আমাকে লাল চোখে দেখল। আপনি ঠিক বলছেন বাবাজি, আমি কাপুরুষ ছিলাম, আমি অন্যায় ছিলাম, আর আমি নিজেকে মিথ্যা বলেছিলাম যে এটা সবচেয়ে ভালো। কিন্তু এটা জায়গার জন্য ছিল না, এটা লজ্জার জন্য ছিল। আমাকে আপনাকে সেখানে রাখতে লজ্জা হতো। আপনার পুরনো অভ্যেস, আপনার লম্বা নীরবতা, আপনার সরল রীতিনীতি নিয়ে আমি ভান করতে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম যে অন্যরা একটা আধুনিক, সফল, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবার দেখুক। আর আমার মনে হয়েছিল যে আপনি ফিট হবেন না। আমি চুপ রইলাম, কারণ এই সত্য শোনা একটা দ্বিতীয় চড় খাওয়ার মতো ছিল। কিন্তু এটা সুস্থ হওয়ার একমাত্র উপায়ও ছিল। আর এখন আমি যে কোনো কিছু দিয়ে দিতাম, যদি আমি সেই রান্নাঘরে আপনার সঙ্গে আবার কফি খেতে পারতাম, সকাল 6টায় আপনাকে খবরে মন্তব্য করতে শুনতে পারতাম, এটা দেখতে পারতাম যে আপনি কিভাবে নাতিনাতনিদের যত্ন নেন। যখন আপনি আপনার যৌবনের সেই গল্প বলেন, আমি আহ করলাম। হাওয়া বইতে থাকল, একটা শুকনো পাতা আমার জুতোয় পড়ল। আমি সেই বাড়িতে ফিরে যেতে চাই না, গর্বের কারণে না, বরং এজন্য যে সেটা এখন হৃদয় থেকে আমার না। কিন্তু এর মানে এটা না যে আমি কাছে থাকতে পারি না। সে আমাকে আশায় ভরা চোখে দেখল। তাহলে আপনি আমার সঙ্গে দেখা করবেন? আপনার ছেলে বিশালের শ্বশুরবাড়ির লোকেরা আমার অ্যাপার্টমেন্টে আসবে। আমরা একসঙ্গে খাব, কিন্তু আমার টেবিলে, আমার নিয়মে। আর সেখানে আমরা সেই জিনিস আবার গড়ব যা ভেঙে গিয়েছিল, কিন্তু ধীরে ধীরে, তাড়াহুড়ো ছাড়া। বিশাল মাথা নাড়ল। সে আমাকে জোরে আলিঙ্গন করল, হতাশা থেকে না, বরং সম্মানের সঙ্গে। যেন কেউ জানে যে সে কোনো পবিত্র জিনিস ছুঁয়েছে। সেই দিন থেকে তারা রবিবারে আসতে শুরু করল, আগে দ্বিধায়, তারপর বেশি স্বাচ্ছন্দ্যে। নাতি নাতনিরা মেঝেতে বসত আর আমার গল্প শুনত, যেন সেগুলো জাদুর গল্প। বিশালের শ্বশুরবাড়ির লোকেরা মিষ্টি আনত, বিশাল বাসন ধুত। মাধুরী রান্নাঘর থেকে গর্বিত মায়ের চোখে সব দেখতেন। আর এভাবে নতুন হাসি আর পুরনো স্মৃতির মাঝে আমার মনে হতে লাগল যে আমার জায়গা একটা বাড়ি না, না কোনো উত্তরাধিকার, না ছবি ভরা কোনো ঘর। আমার জায়গা সেই বন্ধন ছিল যা যদিও কিছু সময়ের জন্য ভেঙে গিয়েছিল, আমরা আবার বোনা শিখে নিয়েছিলাম।
ঠিক সেই রকম না, কিন্তু সত্যিকারের। আর সবচেয়ে সুন্দর কথা এটা ছিল যে এক রবিবারে যাওয়ার সময় বিশাল আমাকে দেখল আর বলল, ধন্যবাদ বাবাজি, দরজা পুরোপুরি বন্ধ না করার জন্য, আমার অপেক্ষা করার জন্য, আমাকে এটা শেখানোর জন্য যে কোনো বাবা থাকে না, যদিও তাকে বাইরে ঠেলে দেওয়া হয়। আমি তাকে শুধু উত্তর দিলাম, আর তুমি বেটা থাকা ছাড়ো না, যদিও তুমি এটা কিছু সময়ের জন্য ভুলে গিয়েছিলে। সেই শেষ রবিবারটা আলাদা ছিল, না খাবারের কারণে, না অতিথিদের কারণে, বরং সেই কারণে যে বিশাল যে নীরবতায় টেবিলে বসল, সেটা এখন লজ্জার না, বরং চিন্তা ভাবনার ছিল। এমন নীরবতা যা বলে যে কোনো গুরুত্বপূর্ণ কথা বলা হতে চলেছে। মাধুরী তৎক্ষণাৎ বুঝে গেলেন। তিনি আমাকে তার সেই ঝুঁকে পড়া ভ্রু দিয়ে দেখলেন, যা তিনি তখন করেন যখন তিনি আগের কথা বুঝে যান। আমি চা পরিবেশন করলাম, আর তার আগে যে কেউ রোজগার কথাবার্তা শুরু করে, বিশাল শান্ত কিন্তু মজবুত গলায় বলল, বাবাজি, আমি জানি যে আমরা প্রতি রবিবার এসেছি, যে বাচ্চারা এখন খুশি হয়ে বলে, চলো দাদাজির বাড়ি। আমি জানি যে আমরা একটা শান্তিপূর্ণ পরিবার লাগি, কিন্তু কিছু অভাব আছে, আর আমি এটা আজ সবার সামনে বলতে চাই। আমি উত্তর দিলাম, না। আমি তাকে জায়গা দিয়ে মাথা নাড়লাম। ক্লা যে সেখানে ছিল, সে চোখ নিচু করল। রাহুলও তার বাহু জড়িয়ে নিল। আমার নাতিনাতনিরা আগের চেয়ে বেশি সতর্ক হয়ে মোবাইল একপাশে রেখে দিয়েছিল। কিছু অভাব আছে, কারণ আমি এখনও আপনাকে সেটা ফিরিয়ে দিইনি যা আপনি আমাকে পুরো জীবন দিয়েছেন। বাবাজি, আপনার সময়, আপনার সম্মান, আপনার উদাহরণ। আমি শুধু আপনার সঙ্গে দেখা করে আপনার সঙ্গে ন্যায় করতে পারি না। তাই এই সপ্তাহে আমি রেজিস্ট্রি অফিসে গিয়ে বাড়ির যে কোনো অধিকার থেকে আইনিভাবে ত্যাগপত্র দিয়ে দিয়েছি। আমি নোটারির সামনে স্বাক্ষর করেছি। এখন এই সম্পত্তি আপনার আর মায়ের নামে একটা স্থানীয় প্রতিষ্ঠানকে দান করে দেওয়া হয়েছে, যাতে এটা সেই বয়স্কদের জন্য একটা আশ্রয় হয়ে উঠতে পারে যাদের আপনজনেরা ছেড়ে দিয়েছে। এখন এটা আমার বাড়ি না, এটা সেই লোকদের জন্য একটা জায়গা যারা আপনার মতো সেই লোকদের দিয়ে ভুলে যাওয়া হয়েছে, যাদের তাদের সবচেয়ে বেশি যত্ন নেওয়া উচিত ছিল। ক্লার চোখে অশ্রু ছিল। রাহুল মুখ খুলল, কিন্তু কিছু বলল না। মাধুরী আবেগপ্রবণ হয়ে তার ঠোঁট ঢাকলেন। আমি তাকে অনেকক্ষণ দেখতে থাকলাম। সেই ছেলে যে একদিন আমাকে লজ্জার কারণে বাইরে করে দিয়েছিল, এখন সম্মানের কথা বলছে। সেই লোক যে আমার থেকে ছাদ ছিনিয়ে নিয়েছিল, এখন অন্যদের জন্য দান করছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাই কাজ না, বরং এর কারণ ছিল। আর সে চালিয়ে গেল, কারণ আমি বুঝেছি যে কেউ এগিয়ে যেতে পারে না যদি সে সেই পাথর না ছাড়ে যার সঙ্গে সে ঠোকর খেয়েছে। সেই বাড়ি শুধু দেয়াল ছিল না, সেটা এই কথার প্রমাণ ছিল যে আমি আপনাকে নিরাশ করেছি, আর সত্যিকারে সুস্থ হওয়ার জন্য আমাকে সেটা পিছনে খেলতে হয়েছিল। না ঘৃণা থেকে, বরং একটা উদ্দেশ্যের সঙ্গে। আমি আমার চোখ মুছলাম, দুর্বলতা থেকে না, বরং নিজের আত্মসম্মানের জন্য। কারণ কিছু অশ্রু দুঃখের না, বরং উপলব্ধির হয়। আমি তাকে হাত বাড়ালাম, সে সেটা জোরে সততার সঙ্গে ধরল। তখন আমি বললাম, এখন আমি বলতে পারি যে তুমি সেটা করেছ যা তোমাকে করা উচিত ছিল। কিছু হালকা তালি বাজল, আলিঙ্গন হল, আর প্রথমবার আমার মনে হল যে একটা চক্র পূর্ণ হয়ে গেছে। কিন্তু সেই গল্পগুলোর মতো না, যেখানে সব কিছু ভুলে দেওয়া হয়। না, এখানে কিছুই ভোলা হয়নি, সেটা বদলে গেছে। কারণ প্রতিটা আঘাত একটা দাগ ছেড়ে যায়, আর দাগ যদি তার ভালো যত্ন নেওয়া হয় তাহলে ব্যথা দেয় না, তারা শেখায়। সেই দিনের পর বিশাল নতুন কেন্দ্রে স্বেচ্ছাসেবক হিসেবে অংশ নিতে শুরু করল। সেলাইয়ের ক্লাস দিত, বাচ্চারা সেই দাদা দাদিদের পড়াশোনায় সাহায্য করত, যাদের হয়তো পড়তে আসে না। আর আমি আবার একটা বড় পাত্রে চা বানাতে লাগলাম, আগের মতোই, কিন্তু এখন একটা আলাবা হাসি দিয়ে, একটা যা মুখ থেকে না, বরং হৃদয় থেকে আসে। এক মঙ্গলবার আমাকে একটা ভাষণ দিতে ডাকা হলো। তারা চেয়েছিল যে আমি আমার গল্প বলি। আগে তো আমার সন্দেহ হয়েছিল, আমি কে অন্যদের থেকে কথা বলার। কিন্তু মাধুরী আমাকে উৎসাহ দিলেন, হরিপ্রসাদ বলো, কারণ অনেকে চুপ থাকে, এটা ভেবে যে তাদের সঙ্গে যা হয়েছে সেটা শুধু তাদের, আর না, তোমার সেটা সবার। এভাবেই আমি ২০ জন বয়স্কর একটা দলের সামনে দাঁড়ালাম। কেউ কেউ ছেড়ে দেওয়া হয়েছে, কেউ নিজের ইচ্ছায় একা, কেউর ছেলেমেয়েরা ফোনও করে না। আমি তাদের আমার গল্প বললাম, যেমন আমি এখন বলছি। লজ্জা লুকিয়ে না, রাগ সাজিয়ে না,
আমি তাদের উঠোনের কথা বললাম, স্বাক্ষরিত কাগজপত্রের কথা, নীরবতার কথা, আমার গোপন অ্যাপার্টমেন্টের কথা, স্যুপ আর ক্ষমার কথা। যখন আমি শেষ করলাম তখন এক মহিলা কাছে এলো। সে আমার হাত জোরে ধরল। ধন্যবাদ হরিপ্রসাদ, কারণ এখন আমি জানি যে যা আমি অনুভব করি তার জন্য আমি পাগল না। আপনি সেই কথাগুলোকে শব্দে গেঁথে দিয়েছেন যা আমি কখনো বলতে পারিনি। আমি সেই দিন বাড়ি ফিরলাম, তখন আমার ভিতরে কিছু নতুন ছিল, কিছু যার নাম আমি জানি না। সেটা কণ্ঠ ছিল, সেটা আমার কণ্ঠ ছিল, যা দুর্বল দেখাতে ভয়ে, বিচার হওয়ার ভয়ে চুপ হয়ে গিয়েছিল। কিন্তু আমি বুঝলাম যে বলা দুর্বলতা না, শক্তি, আর ভাগ করে নেওয়া উদারতার কাজ। মাস কেটে গেল, বিশাল আর আমার একটা দৈনন্দিন হয়ে গেল, শুধু বাবা আর ছেলের না, বরং সঙ্গীর, দুজন পুরুষের যারা নিচে থেকে সব কিছু আবার গড়েছে। কখনো আমরা কম কথা বলতাম, কখনো আমরা অনেক হাসতাম, কিন্তু সব সময় আমরা একে অপরের চোখে তাকাতাম, কারণ একবার যখন সত্য থেকে দেখা শিখে নেওয়া হয় তাহলে পিছনে ফিরা সম্ভব না। আর একদিন যখন আমরা পার্কে চা খাচ্ছিলাম, বিশাল আমাকে কিছু বলল যা আমার মনে রয়ে গেল। বাবাজি, আপনি কি জানেন যে সব কিছু কখন বদলাতে শুরু করল? কখন? যখন আপনি আমার অপেক্ষা করা ছেড়ে দিলেন আর নিজের জন্যে জীবন শুরু করে দিলেন। আমি তাকে দেখলাম, সে ঠিক বলেছিল। আমি তাই আবার গড়ে উঠিনি কারণ সে ফিরে এসেছে, সে ফিরে এসেছে কারণ আমি আবার গড়ে উঠেছি। আর তাই যদি কেউ এই গল্প শুনছে আর অনুভব করছে যে তারা সব কিছু হারিয়েছে, যে তাদের বের করে দেওয়া হয়েছে, যে তাদের ছেড়ে দেওয়া হয়েছে, যেন তাদের কোনো মূল্য নেই, তাহলে আমি তাদের কিছু বলতে চাই। কেউ কখনো বুড়ো হয়ে কম হয় না, কেউ কখনো বোঝা হয় না, কেউ কখনো পুরনো হয় না। আমরা শিকড়, আমরা জীবন্ত ইতিহাস, আমরা যারা সান্ত্বনা দিই। আর যদি কেউ সেটা দেখতে না পায়, তাহলে সমস্যা আমাদের মধ্যে না, সেই চোখে যারা দেখতে জানে না। আর আমি এটাও বলতে চাই যে সম্মান বাইরে থেকে আসার অপেক্ষা করো না, এটা ভিতর থেকে শুরু হয়। যেদিন আমি মাথা তুললাম, নিজের জিনিস জড়ো করলাম আর চিৎকার ছাড়া আমার ভাড়ার ছোট ঘরে চলে গেলাম, সেই দিন আমি হারিনি, সেই দিন আমি জিতেছি। কারণ যে মানুষ মর্যাদার সঙ্গে কাজ করে সে সব সময় এক পায়ে গিয়ে থাকে, আর দেরিতে হলেও জীবন সব ঠিক করে দেয়। তাই যদি এই গল্প তোমাকে ছুঁয়ে থাকে, যদি আমি যা জীবন কাটিয়েছি তার কিছু অংশ তোমার হৃদয় গুঞ্জারিত হচ্ছে, তাহলে আমি তোমার থেকে শুধু এটাই বলতে চাই যে এটা তাদের সঙ্গে ভাগ করে নাও যাদের এটা শোনার দরকার। আর তুমি যারা অন্য পাশে আছো, আমাকে বলো যে তুমি দুনিয়ার কোন কোণ থেকে আমাকে শুনছ আর আমার গল্পের কোন অংশ তোমার হৃদয় ছুঁয়েছে। কারণ যদি আমি কিছু শিখে থাকি, তাহলে এটা যে দাদা দাদিরা শুধু স্মৃতি সঞ্চয় করেন না, তারা সত্যও সঞ্চয় করেন। আর কখনো কখনো সঠিক সময় বলা একটা সত্য হাজার নীরবতা থেকে বেশি বাঁচাতে পারে।